আসসালামু আলাইকুম। সবাই কেমন? ওয়ালাইকুম আসসালাম। রাহাত ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিও বন্ধ করে দেন ভাই, ভিডিও দরকার নাই তো। আচ্ছা, গত ক্লাসের যে হোম টাস্ক ছিল এটা কি করছেন আপনারা? আমি আসলে বুঝতে পারি নাই। আচ্ছা, কোনটা বুঝতে পারেন নাই? হোম হোম টাস্ক ছিল কি? হোম টাস্ক ছিল দুইটা জিনিস। একটা ছিল এই যে দুইটা করে স্ট্যাটাস দিবেন, একটা সেল পোস্ট একটা ইনফরমেটিভ পোস্ট, এটা বুঝতে পারছেন? ওই সেল পোস্টটা কিভাবে শুরু করবো সেটাই তো আমি বুঝি না। আর ইনফরমেটিভ পোস্টটা তো আরো বুঝি নাই। আচ্ছা, তাহলে অন্যরা সবাই বুঝছেন? আচ্ছা, আমি আপনাদেরকে দুইটা দেখাই। একটা ইনফরমেটিভ পোস্ট হচ্ছে, ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার বা আজকের পরে আপনি একজন কন্টেন্ট রাইটার, কন্টেন্ট রাইটিং ক্লাস হওয়ার পর, ঠিক আছে? তো এখন হ্যালো, আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা আপনি একজন কন্টেন্ট রাইটার। আপনি কন্টেন্ট রাইটিং সার্ভিস একটা পোস্ট দিবেন। এখন আমি বলছি যে প্রতিদিন দুইটা করে স্ট্যাটাস, একটা সেল পোস্ট একটা ইনফরমেটিভ পোস্ট। তো আপনার মনে করেন একটা কন্টেন্ট রাইটিং সার্ভিস পেজ আছে, আপনি পেজে একটা সেলফ পোস্ট দিবেন। তো আমি আমার একটা কন্টেন্ট রাইটিং সেলফ পোস্ট আছে বা এই গ্রুপে দিচ্ছি, না ওখানেই দেই। সেটা হচ্ছে ফেসবুক ডট, রেকর্ডটা তো চলতেছে তাই না? ওকে, ধরেন এই এখানেই একটা কন্টেন্ট রাইটিং সেলের একটা পোস্ট দিব, বা আমার ফেসবুকে আরেকটা ইয়া আছে, কন্টেন্ট রাইটিং সার্ভিস পেজ আছে, মনে নেই পেজের নামটা কি, দাঁড়ান দেখি, খুলে দেখি। তার আগে আজকে একটা কন্টেন্ট রাইটিং এর একটা ইন্টারভিউ আছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, সবাই দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে আজকে একটা দেখেন, আমার একটা গিগ আছে, প্রজেক্ট আছে আর্ট ইয়েতে। এই যে দেখেন, বব টানজোলা ক্লায়েন্টের নাম, সে লিখছে, হাই, আই নিড অলমোস্ট 70 or more landing pages, মেবি 800 থেকে 1000 ওয়ার্ড, গিভ মি ডিল। এর ভুল লিখছে সে, এমির জায়গায় এ লিখে ফেলছে, দ্যাট আই ক্যান নট রিভিউ, দ্য ওয়েবসাইট ইজ রিলেটেড টু প্যাকেজিং টেকনোলজি, এগুলা। ওকে, সো সে আমার কাছে বাজেট চাইছে, এর বাজেট হয়েছে $7 থেকে $9 পার পেজ। পরে আমি তাকে রিপ্লাই দিছি, এটা মোবাইল থেকে রিপ্লাই দিছি, তো একটা শর্ট রিপ্লাই দিছি। কি লিখছি, ফর 500 ওয়ার্ডস ইউ হ্যাভ টু গিভ মি 8 USD and $2 ফর আপওয়ার্ক, মানে আপওয়ার্কের ফি হচ্ছে $2, আর 500 ওয়ার্ডের জন্য আমাকে $8 দিতে হবে। ইটস মাই ফাইনাল প্রাইস, হোপ ইট উইল ওয়ার্কস ফর ইউ, প্লিজ লেট মি নো। এই যে আমার গিগটা কি, গিগটা দেখেন, you will get SEO article, website content, sales copy and blog writing। দেখেন 500 ওয়ার্ডের জন্য আমি তাকে $12 রাখছি, এখানে তাকে আমি $10, $2 কমায় দিছি। ওকে, তারপরে $35 দিছি কত, 1500 ওয়ার্ড। $60 দিছি কত, 3000 ওয়ার্ড। তার মানে 1000 ওয়ার্ড অলমোস্ট $20 করে। ওকে, তা এই গিগ জন্য সে আমাকে নক দিছে, আজকে নক দিছে দেখেন,
সে হয়তো রিপ্লাই দিবে, সে এখন ব্যস্ত, সে আমাকে নক দিছে ভোর রাত 5:50, তখন তো ঘুমেছিলাম, এই জন্য আমি আবার দিনে উঠে রিপ্লাই দিছি। তো ডিজিটাল মার্কেটারদের যে কন্টেন্ট রাইটিং কাজ আসে তার একটা বাস্তব উদাহরণ আজকে দিয়ে দিলাম, এই যে এখন মাত্র এই আজকে। আর এছাড়া এই যে দেখেন আমি রিসেন্টলি 2টা কাজ করছি, ফিডব্যাক 5 স্টার পাইছি। এই যে দেখেন, এই যে দেখেন সে লিখছে, এই যে মাহবুব প্রোভাইড গ্রেট কোয়ালিটি ওয়ার্ক এন্ড রিলায়েবিলিটি, এই যে এসইও আর্টিকেল এই গিগ থেকে পাইছি দেখেন। ওকে, এখানেও দেখছেন সে একই ফিডব্যাক দিছে। এই যে ওয়েল রিটেন আর্টিকেল, সরি এখানে চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার ফিডব্যাক। আর্টিকেল রাইটিং এর অনেক কাজ আছে, আমি আপনাদের প্রথম ক্লাসে বলছি যে লেখালেখি ছাড়া আপনি কোনো সার্ভিস বিক্রি করতে পারবেন না। একজন ডিজিটাল মার্কেটার হতে হলে অবশ্যই আপনাকে লেখালেখি করা লাগবে। তো হোমওয়ার্ক কেউই করেন নাই, এটা আসলে দুঃখজনক। আপনারা কিভাবে মার্কেটার হবেন, কিভাবে আপনাদেরকে দিয়ে টাকা ইনকাম করাবো, আমি বুঝি না। টাকা ইনকাম কি এতই সহজ, খালি কোর্স করবেন আর টাকা ইনকাম হয়ে যাবে? ওকে ফাইন, কেউ কি হোমওয়ার্ক করছেন? করেন নাই? করে থাকলে আমাকে বলেন। আমার প্রথম হোমওয়ার্ক কি ছিল? 1 নম্বর হোমওয়ার্ক ছিল প্রতিদিন 2টা করে স্ট্যাটাস দিবেন। এখন ধরেন আমি আজকে কন্টেন্ট রাইটিং সার্ভিসটা সেল করব, প্রথমে একটা সার্ভিস নিয়ে একটা পোস্ট দিই, এই হচ্ছে আমার সার্ভিস পেজ। তো আমি যদি এটা নিয়ে একটা পোস্ট দেই, ধরেন আমি এটাই দিব, ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং, এখান থেকে এই লাইনগুলা কপি করে দিই, গেলাম এখানে দিলাম। ও তার আগে কন্টেন্ট রাইটিং এর উপর একটা পিকচার কালেক্ট করে নিই, কন্টেন্ট আচ্ছা এই পিকচারটা আমার ভালো লাগছে। আচ্ছা আমি এই পিকচারটা নেই, একটু নিবেন আপনাদের পছন্দ মতো, আমি এটা নিলাম। ইমেজটা সেভ করি, ডেস্কটপ, কন্টেন্ট রাইটিং। ওকে ইমেজটা নিলাম, এখন এখানে আপলোড দিলাম। ইমেজটা আপলোড দিলাম, এখন আমি দিয়ে দিলাম। আচ্ছা, ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং। ওকে, এটা সুন্দর করে দেই, পয়েন্টগুলো দেখেন। দ্য আর্টিকেল শুড বি ইউনিক, দ্য আর্টিকেল শুড বি এসইও ফ্রেন্ডলি। যেটা একসাথ করে ফেলি। আচ্ছা 3 নম্বর পয়েন্ট হলো এটা,
4 নম্বর পয়েন্ট হলো এটা। এই যে দেখেন, প্লিজ ইনক্লুড এ রিলেভেন্ট ইমেজ। আমি পরে এগুলো বুঝাবো, এখন জাস্ট স্ট্যাটাসটা দিতেছি, আপনারা দেখেন। আচ্ছা, এখন আমার পোস্টটা রেডি। এই যে ম্যান্ডেটরি রুলস ফর রাইটিং আছে, এটাকে একটু বড় করে দেই, বোল্ড করে দেই, H1 করে দেই। ওকে, দেখি কি জানি গ্রামারলি কি ভুল ধরতেছে, এগুলো ঠিক করে দিলাম। ওকে, এখন দেখেন, আমি শুধু রিসোর্স শেয়ার করলে হবে না, আমার টার্গেট হচ্ছে এই যে রিসোর্স শেয়ার করে যাতে মানুষ আমার কন্টেন্ট রাইটিং সার্ভিস কিনে, এই জন্য কিছু কথা শেষ দিয়ে লিখতে হবে। এখন আমি ওটা লিখি, ইফ ইউ নিড হেল্প উইথ কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং না দিয়ে আর্টিকেল রাইটিং দেই, না কন্টেন্ট রাইটিং এ থাকবে, কন্টেন্ট অথবা আর্টিকেল রাইটিং এন্ড মার্কেটিং, we are ready to help you. Sales and traffic granted. Granted বানান ভুল হয়েছে। আচ্ছা, ওকে, এটা হচ্ছে সেলস র্যাঙ্ক এন্ড ট্রাফিক গ্রান্টেড। You can call us at 01701 609 820094 or email us at info@bytcodsoft.com, www.bytcodsoft.com। এখন দেখেন, আমাদের পোস্টটা কিন্তু রেডি, আমাদের পোস্ট কিন্তু রেডি। আমরা কি ব্যাপারে পোস্ট দিচ্ছি? ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং। যখন মানুষ এই রুলস গুলো পড়বে, মানুষের যখন ভাল লাগবে, ঠিক আছে, তখন তারা আমাদেরকে এই যে একটা শেষে একটা কথা লিখছি, ইফ ইউ নিড হেল্প উইথ কন্টেন্ট অথবা আর্টিকেল রাইটিং এন্ড মার্কেটিং, উই আর রেডি টু হেল্প ইউ, সেলস র্যাঙ্ক এন্ড ট্রাফিক গ্রান্টেড।
ইউ ক্যান কল আস অর ইমেল করতে পারে। এই যে দেখেন আমি ডট কম এর আগে একটা স্পেস দিছি, কেন দিছি জানেন? এটা দিছি কারণ ফেসবুক যখন আপনি ওয়েবসাইটের লিংক দিবেন তখন আপনার পোস্টের রিচ কমায়া দেয়। তো এখানে আমি একটু চালাকি করে একটা স্পেস বাড়ায় দিছি ডট কম এর আগে, যাতে এটা লিংক না হয়। কিন্তু এখন যদি আমি পোস্ট দিয়ে দেই, আচ্ছা আমরা এই লাইনটা, এই দুই লাইন একটু বোল্ড করে দেই, এটা আমাদের যেহেতু কল টু অ্যাকশন বাটন, মানে মানুষ যাতে এটা পড়ে, এটা যাতে মানুষের চোখে পড়ে, এটা আমাদের যেহেতু টার্গেটেড, এই জন্য একটু বোল্ড করে দিলাম। ওকে, দেখেন একটা স্ট্যাটাস কিন্তু হয়ে গেল, এটা আপনার একটা সেলস পোস্ট হয়ে গেল। ওকে, এখন আপনি পোস্ট করে দেন। কি ব্যাপার, কই গেল এই পোস্ট? এই যে ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং। দেখেন মানুষ কিন্তু পড়ে উপকৃত হলে আমাকে, আমাদেরকে কল দিবে, মোবাইল নাম্বার দিয়ে দিছি, দিয়ে দিছি। আমি এটা যদি কমেন্টে ওয়েবসাইট আকারে দিয়ে দেই, তখন আর ফেসবুক রিচ কমাবে না। এই যে আচ্ছা, আপনি ডিরেক্ট আমাদের কন্টেন্ট রাইটিং সার্ভিস পেজও দিতে পারতেন। ধরেন ওয়েবসাইটে গিয়ে, এখানে গিয়ে আপনি চাইলে ডিরেক্ট কন্টেন্ট রাইটিং সার্ভিসের পেজটাও দিয়ে দিতে পারতেন। একটু আসুন। ওকে, সার্ভিস, আচ্ছা কন্টেন্ট রাইটিংটা ডিরেক্ট এখানে নাই, আমি এমনি দেখি, দাঁড়ান। এই যে আছে কন্টেন্ট, কোর্সেরটা আছে, সার্ভিসেরটা আছে কিনা আমি একটু দেখতেছি। আচ্ছা, এটা সার্ভিসের পেজ নাই। তাহলে আমরা এক কাজ করি, যেহেতু মাহবুব ওসমানী আর হোয়াইটবোর্ড সাউথ অলমোস্ট কাছাকাছি, এই লিঙ্কটাও কিন্তু এখানে দিতে পারি, দুই একজন ভিজিটর এখান থেকে আসলে আসতেও পারে। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে আমি হোমওয়ার্ক কি দিছিলাম? আমি দিলাম সবাই প্রতিদিন দুইটা করে স্ট্যাটাস দিবেন। তো একটা স্ট্যাটাস আমি কিন্তু এখন একটা সেল পোস্ট, একটা সেল পোস্ট, একটা ইনফরমেটিভ পোস্ট, এখন আমি এখানে একটা সেল পোস্ট দিলাম আপনাদের সামনে, এবং আশা করি সামনে থেকে, ও সরি, এখানে কোন পেজে যেন দিলাম, এই পেজে, আশা করি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। রাহাত ভাই কি ক্লিয়ার কিভাবে সেল পোস্ট দিতে হয়? মোটামুটি ক্লিয়ার? হ্যাঁ মোটামুটি হয়েছে। আচ্ছা, এখন এই যে দেখেন আমার এটা, আশা করি এই যে অলরেডি ইব্রাহিম লাইক দিছে, আশা যারা আছে গ্রুপে তারা লাইক দিবে এবং যারা পড়ে ভালো লাগবে। এখন আপনি এই পোস্ট যত জায়গায় সম্ভব প্রত্যেক জায়গায় কপি করে বিভিন্ন গ্রুপে দেন, বিভিন্ন পেজে দেন, রিলেটেড পেজে দেন। পসিবল না? এটা কি আর কপি করে দেখাইতে হবে? হ্যালো, হ্যাঁ একটু দেখান। হ্যাঁ হ্যাঁ, এটাও দেখাইতে হবে। আচ্ছা ধরেন আমাদের আরো দুই তিনটা গ্রুপ আছে, আমাদের লিঙ্কডইন আছে, ধরেন আমাদের কন্টেন্ট রাইটিং একটা পেজ আছে, ওই পেজে যাই। এই যে দেখেন কন্টেন্ট রাইটিং সার্ভিস একটা পেজ আছে আমার। ওকে,
ওকে, এখানে পোস্টটা দিয়ে দেই, এই যে ক্রিয়েট পোস্ট, ফটোটা অ্যাড করলাম, ওপেন, পোস্টটা পেস্ট করলাম। এখানেও যে ইয়েটা হয় নাই। আচ্ছা, এখানে পেজে করা যায় না, হাইলাইট করা যায় না, এখান থেকে হাইলাইট করলাম না, জাস্ট পোস্ট করে দিলাম। এবং লিঙ্কটা এটা যেহেতু বাইটকোড সফটওয়্যার লিংক নাই, আগে এখানে এই পেজটা দিয়ে দিলাম, মানুষ একটু কনফিউজ হতে পারে, দিয়ে দিলাম। ওকে, এই যে দেখেন কন্টেন্ট রাইটিং সার্ভিস পেজ। আমি কি করলাম, এখানে মূলত কিছু রুলস শেয়ার করলাম যাতে মানুষ পড়ে উপকৃত হয় এবং আমার এই সার্ভিসগুলো নিতে আগ্রহী হয়। ক্লিয়ার? আর কি কোনো গ্রুপ বা পেজে দিয়ে দেখাইতে হবে? সবাই বুঝছেন? সবাই কি পোস্ট দিতে ইনশাআল্লাহ। পারবে প্রত্যেকদিন একটা করে? আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ। ওকে, এইবার আমি বলি একটা ইনফরমেটিভ পোস্ট। ইনফরমেটিভ পোস্ট কিভাবে দিবেন? ধরেন কন্টেন্ট রাইটিং নিয়ে ইনফরমেটিভ পোস্ট দিবেন। এই পোস্টটাই আপনি যখন এই যে এই নিচের ইনফরমেশন গুলো দিবেন না, তখন এটা একটা ইনফরমেটিভ পোস্ট হয়ে গেল শুধু। মানুষ কিন্তু এই যে এগুলো পছন্দ করে না, যে সেলস করা বা বিক্রি করা, কিন্তু আমাদের তো আলটিমেট টার্গেট সেলস। বা আপনি ধরেন লিখলেন যে কন্টেন্ট রাইটিং কোড, কন্টেন্ট রাইটিং সম্বন্ধে অনেক ভালো ভালো কোটেশন পাওয়া যাবে দেখবেন এখন। ইমেজ নামে অলে যাই, এই যে দেখেন অনেকগুলো কন্টেন্ট রাইটিং নিয়ে কোটেশন। ওকে, এখানে 5টা কোট আছে কন্টেন্ট রাইটিং নিয়ে, এখানে 19টা আছে, এখানে 23টা আছে। আপনি যেকোনো একটা খোলেন, যদি একটা ভাল লাগে, আপনি মনে করেন আপনি একজন কন্টেন্ট রাইটার, এই যে দেখেন গুড ফার্স্ট ইমপ্রেশন আর গুড ফর বিজনেস। এই যে এটা একটা একজনের একটা কোট, এটা একটা ইনফরমেটিভ পোস্ট। আমি এটা দিয়ে দিলাম গ্রুপে, আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য দিয়ে দিলাম। এটা হাইলাইটেড করা গেলে হাইলাইটেড করলাম, ধরেন এটা হাইলাইটেড করা যাচ্ছে। ওকে, হাইলাইটেড করে দিলাম। তাহলে এটা একটা, এই যে দেখেন ইনফরমেটিভ পোস্ট একটা শেয়ার করে দিলাম, একটা কোটেশন শেয়ার করলাম, একটা ইমেজ শেয়ার করতে পারি, একটা জিপ শেয়ার করতে পারি। এইভাবে আমরা কতক্ষণ লাগে? 2টা পোস্ট শেয়ার করতে 10 মিনিটের বেশি লাগার কথা না। তাহলে আমরা বুঝলাম তো কিভাবে মার্কেটিং করব আমাদের সার্ভিসের, আমাদের পোস্টের। সবাই কি ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকার কথা না। আমি সবাইকে দেখতে চাই যে নিয়মিত 2টা করে পোস্ট দিবেন। ওকে, তাহলে এই গেল একটা হোমওয়ার্ক। আর সেকেন্ড হোমওয়ার্ক কি ছিল? এই যে ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং, এগুলো বাংলায় লিখে নিয়ে আসবেন। তো এটা তো না বুঝার কিচ্ছু না, এগুলো বাংলা ট্রান্সলেশন করে নিয়ে আসবেন। এই যে এগুলো বলছিলাম যে বাংলা ট্রান্সলেশন করে নিয়ে আসতে। এটা বুঝেন নাই, না বুঝার কি আছে বলেন? আচ্ছা, আমি দেখাই কিভাবে বাংলা করব। একটা নোটপ্যাড নেই। ওকে,
এটা দুই ভাবে বাংলা করা যায়। এখন গুগল ট্রান্সলেট দিয়ে অনেক সুন্দর বাংলা করা যায়, কিন্তু গুগল ট্রান্সলেশনের বাংলা অত ভালো আসে না। তবুও আমরা করি, একটা দুইটা নিজে নিজে করি, তারপরে গুগল ট্রান্সলেট ইউজ করবো। আচ্ছা, প্রথম অপশনটা কি? এই জিনিসগুলো কি ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং। টাইটেলটাও কপি করি। এটা হচ্ছে টাইটেল, শেষে কল টু অ্যাকশন গুলো কপি করি। এগুলো ট্রান্সলেশন করাটা তো আহামরি কঠিন কিছু না, এটা তো এত কঠিন কিছু না। এই যে ধরেন এটা বাংলা কি হবে, ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং মানে কি? অত্যাবশ্যকীয় রুলস, কন্টেন্ট রাইটিং এর জন্য অত্যাবশ্যকীয় বিষয়। হ্যাঁ, বা আর কি সুন্দর করে যদি দেখেন যে এইভাবে লিখতে পারেন যে কন্টেন্ট রাইটিং করার সময় অবশ্যই এই রুলস গুলো আপনাকে ফলো করতে হবে। আপনি আপনার মতো করে লিখলেন, সমস্যা নেই। আমি দেখি যে লেখার সময় আর্টিকেল লিখতে পারেন, আর্টিকেল লেখার সময় এই এখানে কয়টা রুলস আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13, 14, 15টা রুলস আছে, ঠিক আছে? তাহলে আর্টিকেল লেখার সময় এই 15টি রুলস, রুলস না নিয়ম, বাংলা লেখেন, নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। আর্টিকেল লেখার সময় 15টি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। ওকে, তাহলে আমরা এখানে লিখি প্রথমটা কি? The article should be unique, SEO friendly and well researched. আর্টিকেল ইউনিক হতে হবে। আর্টিকেল বা লেখা ইউনিক হতে হবে। আপনি আরেকটু বাড়ায় লেখেন, কোথা থেকে কপি করা যাবে না। SEO নিয়ম গুলি মেনে আর্টিকেল লিখতে হবে এবং ভালোভাবে রিসার্চ করে আর্টিকেল লিখতে হবে। এই যে একটা শেষ। তারপরে সেকেন্ড অপশন কি? You have to research a particular topic and come up with detailed content. আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ে you have to research a particular topic. আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর রিসার্চ করা মানে ওই যে গুগলে খুঁজে বাইর করতে হবে আর কি। ওই ধরেন আপনি আজকে লিখবেন, কিসের উপর লিখবেন? একটা টপিক আপনারা বলেন, কেউ একজন বলেন, যে কোনো একটা টপিক বলেন দেখি। ধরেন কন্টেন্ট রাইটিং সার্ভিস, এটাই আপনাদের টপিক। ওকে, তাহলে এটার উপরে আপনি যদি ইংরেজি বা বাংলা লিখতে হয় তাহলে আগে অনলাইনে রিসার্চ করতে হবে। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট বিষয়ের উপর রিসার্চ করে you have to research the particular topic and come up with detailed content.
ওই ওই বানান ভুল হয়েছে, ওই বিষয়ের উপর বিস্তারিত একটি লেখা লিখতে হবে। দুইটা পয়েন্ট শেষ। You have to research the particular topic and come up with detailed content. আপনাকে একটা নির্দিষ্ট টপিকের উপর, নির্দিষ্ট বিষয়ের উপর রিসার্চ করে ওই বিষয়ের উপর বিস্তারিত একটি লেখা লিখতে হবে। ওকে, এইবার 3 নম্বর অপশনে চলে যাই। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, ভয় পাবেন না, এনি টাইপ অফ কোশ্চেন করতে পারেন। এটা একটু বড় টপিক, এটা আমি দেখি গুগলের থেকে ট্রান্সলেশন করে দেখি কি আসে। সরি, এই যে এটা আমি আগে বাংলাটা বলে দিই। ডোন্ট ইউজ জার্গন অর ডিফিকাল্ট ওয়ার্ডস। জার্গন মানে হচ্ছে অতিরিক্ত, বেহুদা, দরকার নাই এমন শব্দ অথবা কঠিন শব্দ, এগুলো ব্যবহার করা যাবে না। অনলি টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট থিংস এন্ড ট্রাই টু মেক দ্য সেন্টেন্স। আচ্ছা, অনলি টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্ট থিংস মানে আপনি যেই বিষয়ের উপর লিখতেছেন ওই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনি লিখবেন। বেদরকারি, দরকার নাই এমন কোনো অতিরিক্ত শব্দ অথবা কঠিন শব্দ ব্যবহার করবেন না। and এবং try to make the sentence as simple as you can, মানে ওই সেন্টেন্সটা যত সহজভাবে লেখা যায় আপনি অত সহজভাবে লেখার চেষ্টা করবেন। ওভারঅল রিডার স্যাটিসফ্যাকশন ম্যাটার্স। আপনি চাইবেন আপনার আর্টিকেলটা যারা পড়বে তাদেরকে হ্যাপি করতে, আর কোনো লক্ষ্য উদ্দেশ্য রাখবেন না। তাহলে এটা বাংলা দ্বারা এটাই যে কোনো অতিরিক্ত শব্দ অথবা কঠিন শব্দ ব্যবহার করা যাবে না, ইম্পর্টেন্ট জিনিসগুলো লিখতে হবে, সিম্পল কেস ছোট করতে হবে, এবং আমার যারা রিডার আর্টিকেলটা যারা পড়বে তাদেরকে হ্যাপি করার জন্য লিখতে হবে। দেখি গুগল এটা কি কি ট্রান্সলেশন করে। ওকে, আমি ট্রান্সলেশনটা গুগলে যাই। ওকে, গুগল ট্রান্সলেশনে গেলাম। এই যে গুগল ট্রান্সলেট। ওকে, এখানে দিয়ে দেই ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ আর এটা দিয়ে দেই বাংলা। বাংলা দিয়ে দেই। ওকে, দেখছেন এই যে ওরা জার্গনের বাংলা করতে পারে নাই। কঠিন শব্দ ব্যবহার করবেন না, কেবল বহু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলে এবং বাক্যটিকে যতটা সম্ভব সহজ করার চেষ্টা করুন। যাক, আমরা এখান থেকে কিছু হেল্প পাবো। এই যে দেখেন, ওকে, জার্গন শব্দের অর্থ হচ্ছে যে দরকার না এমন, বেদরকারি লেখেন আপনি, বেদরকারি, বেদরকারি বা আরেকটি কি শব্দ ব্যবহার করা যায়, বা দরকার না এমন, এমন বা কঠিন শব্দ ব্যবহার করবেন না, কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলুন। কথা বলানোর জায়গায় আমরা লিখুন, লিখুন এবং বাক্যটিকে যতটা সম্ভব সহজ করার চেষ্টা করুন। সামগ্রিক পাঠক সন্তুষ্টির বিষয়টি, যে এটা ট্রান্সলেট করতে পারে না। ওভারঅল রিডার স্যাটিসফ্যাকশন ম্যাটার। আচ্ছা, এটা আমরা বাংলা লিখে দেই।
আপনি আপনার পাঠককে সন্তুষ্টি করার চেষ্টা করবেন। এটা হয়ে গেছে। আচ্ছা, প্লিজ ইনক্লুড দ্য রিলেভেন্ট ইমেজ এন্ড ডাটা ইন দ্য আর্টিকেল। এটা তো সবাই বুঝছেন। ওই যে আমি একটু আগে ইমেজ ব্যবহার করতে বলা হয়েছে। আপনার লেখাতে ইমেজ ছবি এবং পসিবল হলে ভিডিও ব্যবহার করতে হবে। এবং এই যে এখানে ডেটা ইমেজ এন্ড ডেটা ইন দ্য আর্টিকেল, ডেটা মানে হচ্ছে ইনফরমেশন, এবং ইনফরমেশন বা তথ্য, ডেটা অর্থ তথ্য, লেখেন তথ্য আপনার লেখাতে ছবি এবং পসিবল ভিডিও ব্যবহার করতে হবে এবং তথ্য দিতে হবে। তাহলে এটাও শেষ। Please always mind it, you are writing a story, not an article, and use passive voice as little as you can in the article. আচ্ছা, এটা আমরা দেখি গুগল থেকে করি, একটু সুবিধা পাওয়া যাবে আশা করি। দয়া করে সর্বদা এটি মনে রাখবেন, আপনি একটি নিবন্ধন বা একটা গল্প লিখছেন এবং নিবন্ধনে যত পারেন প্যাসিভ ভয়েস ব্যবহার করুন। ওকে, দয়া করে এটি মনে রাখবেন। দয়া করে বলতে আমরা এখানে লিখে অবশ্যই দয়া করে দরকার নাই। সর্বদা এটি মনে রাখবেন, আপনি একটি প্লিজ অলওয়েজ মাইন্ড ইট, ইউ আর রাইটিং এ স্টোরি, আপনি একটি গল্প। আচ্ছা, আপনি একটি আর্টিকেল নয়, একটি গল্প লিখছেন এবং লিখাতে যতটা পারেন প্যাসিভ ভয়েস ব্যবহার করুন। আচ্ছা, এখন প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস তো আপনাদের জানা আছে না বলেন? যারা ইংরেজি মোটামুটি বেসিক জানেন, ক্লাস 5 এ পড়ছেন না প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস? ক্লাস 5 এ এটা পড়ানো হয়, সবাই তো জানেন, তাই না? হ্যাঁ জানি, আবার দেখতে হবে। হ্যাঁ, আবার একটু দেখে নিন। অ্যাক্টিভ ভয়েস যেন আমি বলি, একটা উদাহরণ দেই, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। তো এটা যদি আমরা প্যাসিভ করি তাহলে হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, মানে ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো দেখেন কোনটা সহজ বেশি? আই ইট রাইস, আমি ভাত খাই, এটা সহজ বেশি না? যদি বলি রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটা একটু কঠিন না? এই জন্য বলছে আর্টিকেলে প্যাসিভ ভয়েস কম ইউজ করতে, অ্যাক্টিভ ভয়েস খুব বেশি ইউজ করতে। আশা করি সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, when writing your call to action, you should find a way to integrate these 6 persuasive words: you, free, bonus, because of, instantly, new। মানে হচ্ছে আপনি এই যে কল টু অ্যাকশন কোডটাকে বলা হয়, যখন এই যে একটা পোস্ট দিলাম যে এইগুলো হচ্ছে কল টু অ্যাকশন, মানে আমি এখানে কিছু করতে বলতেছি, ক্লায়েন্ট যাদের জন্য লিখছি তাদের কিছু করতে বলতেছি। কল টু অ্যাকশন মানে কিছু করতে বলা। দ্যাট মিনস আমি এখানে কি করতে বলছি? যদি তোমার এটা দরকার হয় তাহলে ইউ ক্যান কল আস, এই যে ইউ ক্যান কল আস এট, ইমেল আস এট, এই যে দেখেন আমার লেখার মধ্যে আসছে কিনা ইউ, এই যে ইউ, ফ্রি, বোনাস, বিকজ অফ, ইনস্ট্যান্টলি, নিউ। এই 6টা কল টু অ্যাকশনের মধ্যে 6টা যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন। আমি একটু আগে 6টা কিন্তু ইউ দিছি।
ওকে, তাহলে এটা বাংলা করি, তাহলে আরো ক্লিয়ার হবেন আপনারা। কল টু অ্যাকশন, ওকে, গুগল ট্রান্সলেট থেকে বাংলা করি। আপনার কল টু অ্যাকশন লেখা সব নয়, এই যে আছে, যাকে এটা আমি আরো ওখানে সহজ করে দিব। ওকে, আপনার কল টু অ্যাকশন, এখন কল টু অ্যাকশনের বাংলা করে আসলে বুঝবেন না, কারণ কল টু অ্যাকশনটা হচ্ছে, এটার বাংলা হচ্ছে কিছু করতে বলা আর কি, একটা ইনফরমেশন দিয়ে, একটা ইয়া দিয়ে কিনতে বলা, বা গিগ বাই করতে বলা, বা আর্টিকেল অর্ডার করতে বলা, একটা সফটওয়্যার কিনতে বলা। যখন যে সার্ভিস আপনি প্রমোট করবেন তখন ওটা তাকে বাই করতে বলবেন, বা এটাই হচ্ছে কল টু অ্যাকশন। তো এটা বাংলা করলে ভালো হবে না। আপনার কল টু অ্যাকশন লেখার সময় আপনার এই 6টি প্ররোচনামূলক দরকার নাই। এখানে পারসুয়েসিভ মানে হচ্ছে আসলে প্ররোচনা, হ্যাঁ প্ররোচনাই ঠিক আছে, এটার বাংলা আরো সুন্দর বাংলা হচ্ছে যে উৎসাহমূলক দিতে পারেন। আপনি দরকার নেই, এটা না হলে সুন্দর হয়, বাংলা লেখাটা সহজ হবে। আপনার কল টু অ্যাকশন লেখার সময় আপনি বা কল টু অ্যাকশন এই 6টি শব্দকে সংহতনা দিয়ে ব্যবহার করার একটি উপায় খুঁজে পাওয়া উচিত না, খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। তো এই যে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, এটা তো আমরা ইংরেজি আর্টিকেলের জন্য লিখতেছি, তাহলে 6টি ওয়ার্ড কিন্তু ইয়াই হবে, ইংরেজিটাই কিন্তু এখানে হবে, এখানে কিন্তু বাংলাটা হবে না, রাইট? মানে এগুলোর বাংলা হবে না 6টি ওয়ার্ড, এটা আমরা ইংরেজি। আপনি, ফ্রি, বোনাস, তাৎক্ষণিকভাবে, নতুন কারণে, এই ইউ, তুমি, ফ্রি, বোনাস, বিকজ অফ, কারণ, ইনস্ট্যান্টলি নিউ। ওকে, তাহলে এটাও হয়ে গেল। মানে আমার কল টু অ্যাকশন যখন আমি রাইট করব, তখন কোনো কিছু যদি ফ্রি থাকে তাহলে বলবো গেট ইট ফ্রি, আবার যদি কোনো বোনাস থাকে গেট 20% বোনাস। আবার এভাবে লিখতে পারি বিকজ অফ ইউ, ধরেন আমি যদি এখানে বিকজ অফ ব্যবহার করতে চাই, যে এই পোস্টটাতে শব্দ আসছে কার এখান থেকে নিউটন। আচ্ছা, আমি যদি এখানে বিকজ অফ ব্যবহার করতে চাই, তাহলে কিভাবে ব্যবহার করতে পারি? এভাবে লিখতে পারি বিকজ অফ উই হ্যাভ 10 years experience you can order article from us। এটাও কিন্তু এখানে লিখতে পারতাম কল টু অ্যাকশন। যাই হোক, বা আমাদের নতুন কোনো অফার থাকলে নিউ ইউজ করতে পারবো। আচ্ছা, দ্য ন্যাচারাল ফ্লো অফ ইনফরমেশন, কল টু অ্যাকশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর্টিকেলের হেডিং বা একটা লেখার টাইটেল, এই যে দেখেন আমি এই টাইটেলটা দেখেন, আমি এভাবে করতে পারলাম ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং, আমি লিখতে পারতাম অত্যাবশ্যকীয় নিয়ম কন্টেন্ট রাইটিং এ, কেমন জানি কঠিন হয়ে যাইত। কিন্তু আমি টাইটেলটা কি লিখছি, আর্টিকেল লেখার সময় বা কন্টেন্ট রাইটিং করার সময় এই 15টি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। এই বাংলাটা একটু বেশি সুন্দর হয়েছে, রাইট? এই বাংলাটা বেশি সুন্দর হয়েছে না? এই টাইটেলটা বেশি সুন্দর হয়েছে না? আমি যদি এভাবে দিতাম অত্যাবশ্যক নিয়ম ব্যবহার এটা সুন্দর হবে না। ওয়েট, কন্টেন্ট লেখার সময় অত্যাবশ্যক নিয়ম, এটা যদি ডাইরেক্ট ট্রান্সলেশন করতাম তাহলে এটা হইতো এটা, কিন্তু আমি ডাইরেক্ট ট্রান্সলেশন না দিয়ে আমি কি করছি, আমি দিছি আর্টিকেল লেখার সময় এই 15টি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগে আপনাদের থেকে বলেন তো? এটা ভালো লাগে না বেশি, বলেন? প্রথমটা। এটা ভালো লাগে বেশি, কন্টেন্ট লেখার সময় আবশ্যক নিয়ম, এটা বেশি ভালো না লাগে? না 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 না, আর্টিকেল তবে লেখার সময়। মাও ভাই, জি, আর্টিকেল লেখার সময়। ওই যে ম্যান্ডেটরি শব্দের আগে যদি আপনি 15 লিখে দেন তাহলে একদম আরো ভালো হবে। 15 ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং। না এখানে আমি তো এখানে একটু চেঞ্জমেন্ট করছি ওয়েবসাইটে, যেখান থেকে এটা নিছি, এই যে দেখেন এখানে আরো বেশি আছে, 15টার বেশি আছে। তো আমি ইয়ে করতে বলতেছি না, যাক
এটা পরে যদি আমি 15টা করি, এখানে 15টার বেশি আছে। এখানে বেশি আছে, হ্যাঁ। বেশি আছে। সো আমি আপনাদেরকে আর্টিকেল টাইটেলটা এবং এই যে কল টু অ্যাকশনটা এটা গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ আপনি টাইটেল দেখার পর পরের জিনিসগুলো মানুষ পরে পড়বে। আচ্ছা, আমরা এটা পুরাটার বাংলা এখন শেষ করি, তারপরে এই রুলস গুলো নিয়ে আবার একটু আলোচনা করবো। আচ্ছা, দ্য ন্যাচারাল ফ্লো অফ ইনফরমেশন, যে আর্টিকেলটা লিখছেন এটাকে বলে কোহেরেন্স, যে ন্যাচারাল ফ্লো অফ ইনফরমেশন। ধরেন আপনি একটা এই যে ম্যান্ডেটরি রুলস ফর আর্টিকেল রাইটিং এই জিনিসগুলো লিখলাম, আমি যদি প্রথমেই যদি এই রুলসটা দিয়ে দিতাম, যে ধরেন এটা দিয়ে দিতাম যদি 1 নম্বরে when you writing call to action, এটা যদি সবার আগে দিয়ে দিতাম, তাহলে কিন্তু কেমন জানি মানুষ কইতো কি ব্যাপার, প্রথমেই কল টু অ্যাকশন বা শেষের নিয়মটা আগে বলে কেন। আমি এটা দিয়ে না দিয়ে আমি প্রথমে কি দিছি, যে আর্টিকেল লেখা ইউনিক হইতে হবে, কোথায় থেকে কপি করা যাবে না, এসইও নিয়মগুলো মানতে হবে এবং ভালোভাবে রিসার্চ করে আর্টিকেল লিখতে হবে। তাহলে এটার পরে তারপরে কি দিছি, যে যে টপিকের উপর আপনি আর্টিকেল লিখবেন ওটার উপর একটা বিস্তারিত লিখতে হবে। তারপর হচ্ছে সেন্টেন্স গুলো সহজ করতে হবে। এই যে একটার পর একটা একটা ইনফরমেশন, একটা ফ্লো আছে, মানে যেটা আগে আসা দরকার ওটা আগে দিলাম, যেটা পরে আসা দরকার সেটা পরে দিলাম। আমি ধরে যদি এগুলো আগে দিয়ে দেই, মানুষ একটু বিরক্ত হবে, কি ব্যাপার, আর্টিকেল ইউনিক হইতে হবে, এটা তো আগে আসার কথা ছিল, কিন্তু এটা পরে কেন। এইটাকেই বলা হয় দ্য ন্যাচারাল ফ্লো অফ ইনফরমেশন। আপনি যে তথ্যগুলো দিবেন এটা স্টেপ বাই স্টেপ, আগে কোনটা হওয়া উচিত পরে কোনটা হওয়া উচিত এটা মাথায় রাখে আর্টিকেলটা লিখতে হবে বা পোস্টটা লিখতে হবে। আমি যখন ইংলিশে অনার্স করি, অনার্সে একটা টপিক ছিল কোহেরেন্স, কোহিজন, কোহেরেন্স। কেউ যদি ইংলিশে অনার্স করে থাকেন তারা বুঝবেন। কোহেসিভ ডিভাইস, এগুলো হচ্ছে একটু কঠিন টার্ম। তো এই কোহেরিজনটা এটা ঠিক করতে হবে, আর্টিকেলের একটা পাশাপাশি যে সম্পর্ক। আচ্ছা, তাহলে আমি এখানে আরো সহজ করে লিখলাম যে না, দ্য ন্যাচারাল ফ্লো অফ ইনফরমেশন, মানে বাংলা যদি আমি করি, লিখার তথ্য বা আপনি যেই বিষয়ে লিখছেন ওই টপিকের তথ্য গুলি স্টেপ বাই স্টেপ আসতে হবে। এটা বললে সুন্দর হয় বেশি। ওই টপিকের তথ্যগুলো স্টেপ বাই স্টেপ আসতে হবে। এটা ইংলিশ হয়ে যায় স্টেপ বাই স্টেপ, অথবা এটা লিখতে পারেন এই টপিকের তথ্যগুলো ক্রমান্বয়ে। ওইটা বলতে হলো ক্রমান্বয়ে, তারপরে স্টেপ বাই স্টেপ ইংরেজি লিখবো না, আমরা ক্রমান্বয়ে লিখি, ক্রমান্বয়ে। ক্রমান্বয় বানানটা বলেছে। আচ্ছা দেখে আপনি যে বিষয় লিখছেন এই টপিক, এই টপিক না, ওই টপিকে ওই টপিকের তথ্যগুলো ক্রমান্বয়ে দিতে হবে বা লিখতে হবে, লিখতে হবে। গুগলের ট্রান্সলেশন কি করে দেখি। গুগল ডাইরেক্ট ওয়ার্ড বাই ওয়ার্ড করবে, সো মাঝে মাঝে গুগল থেকে নেওয়া যাবে না সব। তথ্যের প্রাকৃতিক প্রবাহ, এটা দিয়ে কিন্তু কিছু বোঝা যায় না, দেখছেন, এটা দিয়ে গুগল এটা ট্রান্সলেশন করতে পারে নাই, বাদ দেন। ওকে, আপনি যে বিষয়ে লিখছেন ওই টপিকের তথ্যগুলো ক্রমান্বয়ে, আচ্ছা ক্রমান্বয়ে বানানটা ভুল হয়েছে, বানানটা নিয়ে নেই। এই যে ক্রমান্বয়ে বানানটা হবে এটা। আরো যদি কেউ সুন্দর বাংলা দিতে পারেন দেন, সমস্যা নেই। আচ্ছা, দ্য ইন্ট্রোডাকশন মাস্ট হুক রিডার্স ইমিডিয়েটলি। ওই যে টাইটেলটা,
টাইটেলটা পড়ে যেন মানুষ আপনার পড়াটা আপনার লেখাটা পড়তে আগ্রহী হয়। তাই এটা পড়েই যেন মানুষ আপনার লেখা পড়তে আগ্রহী হয় এমন টাইটেল বা হেডলাইন এমন হেডলাইন দিতে হবে। আচ্ছা, টাইটেল না লিখে এখানে লিখি হেডলাইন, তাহলে একই কথা, দুই টাইটেলও ইংলিশ, হেডলাইন ইংলিশ। কিছু কিছু শব্দের বাংলা আসলে পাওয়া যায় না। এখন টাইটেলের ইয়ে কি, ভূমিকা, ভূমিকা দিলে আসলে আমরা ওইটা ভূমিকার হেডলাইন কিন্তু ভিন্ন। হেডলাইনে দেই, হেডলাইন পড়েই যেন মানুষ আপনার লেখা পড়তে আগ্রহী হয় এমন হেডলাইন ব্যবহার করতে হবে। ওকে, what makes the product best, you have to mention it. আচ্ছা, আপনি যদি প্রোডাক্ট ডেসক্রিপশন লেখেন সেই ক্ষেত্রে এটা দরকার। পণ্যের বর্ণনা লেখার সময় কেন ওই পণ্যটি বেস্ট, কেন ওই পণ্যটি সর্বোত্তম। সর্বোত্তম পণ্যের বর্ণনা লেখার সময় কেন ওই পণ্যটি সর্বোত্তম তা উল্লেখ করতে হবে। ওকে, আচ্ছা, হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান ফর পেইড প্রোডাক্ট সার্ভিস এন্ড সফটওয়্যার রিভিউ। আপনি ধরেন 5টা সফটওয়্যার নিয়ে লিখতেছেন, ধরেন ইমেল মার্কেটিং সফটওয়্যার নিয়ে একটা রিভিউ লিখতেছেন, বা এসইও সফটওয়্যার বা কন্টেন্ট রাইটিং সফটওয়্যার নিয়ে একটা রিভিউ লিখতেছেন। এখন 5টা সফটওয়্যারের যখন রিভিউ লিখবেন তখন একটাকে আপনাকে বেস্ট বলতে হবে। তাহলে এখানে এই জন্য বলছে হাউ টু চুজ দ্য বেস্ট ওয়ান ফর পেইড প্রোডাক্ট সার্ভিস অর সফটওয়্যার অনলি। এই কথাটা উল্লেখ, এই একটা প্যারা রাখতে হবে যখন আপনি এই প্রোডাক্ট অথবা সার্ভিস অথবা সফটওয়্যারের রিভিউ লিখবেন 4-5টা একসাথে। কিভাবে সর্বোত্তম প্রোডাক্ট মানে কি, পণ্য, তাই না? পণ্য অথবা সেবা অথবা সফটওয়্যার, কিভাবে সর্বোত্তম পণ্য, সেবা অথবা সফটওয়্যার পছন্দ করবে তা উল্লেখ করতে হবে। ওকে, আচ্ছা, তারপরের অপশন কি, মেইন কিওয়ার্ড ডেনসিটি মাস্ট বি 0.5 থেকে 1% in the article. That means if you write 1000 word articles, use main keyword 5 or 10 times. Also keep in mind to use meta keywords if possible. Please add sub keywords at least 2 times in the article. এটা খুব সহজভাবে লিখছে, যে দেখেন মানে হচ্ছে যে আপনি যদি আপনার একটা মেইন কিওয়ার্ড থাকবে, আমাদের এখানে মেইন কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ড এটা ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং। ওকে, তাহলে আমাদের এই আর্টিকেলটা যদি 500 ওয়ার্ড হয় তাহলে এটা মিনিমাম 2.5 বার মানে 3 বার অথবা 5 বার এই মেইন কিওয়ার্ডটা লিখতে হবে।
ওকে, তাহলে আমি বাংলা লিখি। কিওয়ার্ড ডেনসিটি মানে ঘনত্ব, মেইন কিওয়ার্ড মিনিমাম 0.5 থেকে 1% হতে হবে। এখন দেখেন, আপনি যদি 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল লেখেন তাহলে আপনার মেইন কিওয়ার্ডটা কয়বার লিখতে হবে এখানে? 10 বার, রাইট? সবাই কি ক্লিয়ার এটা? মেইন কিওয়ার্ড মিনিমাম কিওয়ার্ড ডেনসিটি বলে এটাকে, 0.5 থেকে 1% হতে হবে। আশা করি খুব ক্লিয়ার। এর থেকে আর কিভাবে পরিষ্কার ভাবে বলবো আমি? ওকে, আচ্ছা, অলসো কিপ ইন মাইন্ড টু ইউজ মেটা কিওয়ার্ডস। মেটা কিওয়ার্ড কোনটা? ধরেন আমার মেইন কিওয়ার্ড এখানে যদি ধরেন ম্যান্ডেটরি রুলস ফর কন্টেন্ট রাইটিং, এটা যদি হয় মেইন কিওয়ার্ড, মেটা কিওয়ার্ড এটা হতে পারে যে few rules for article writing you must have to follow when you write article, এটা একটা মেটা কিওয়ার্ড হতে পারে। এভাবে কিওয়ার্ড আপনি যখন সার্চ দিবেন অনেক ভেরিয়েশন আসবে, কিওয়ার্ড রিসার্চের সময় সেটা দেখবেন, সমস্যা নাই। মানে মেটা মানে হচ্ছে ওটার সাথে সম্পর্কিত, মূল কিওয়ার্ডের সাথে সম্পর্কিত, এবং সাব কিওয়ার্ডও একই কথা, কিছুটা কতটুকু মিলবে কতটুকু মিলবে না। ওকে, তাহলে মেইন কিওয়ার্ড মিনিমাম এত হতে হবে, এবং মেটা ও সাব কিওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতে হবে। ওকে, আচ্ছা, ইউজ প্যাসিভ ভয়েস as little as you can, you can and don't write complex sentence in the word count। এটা আগে আসছে, কিন্তু ওই যে প্যাসিভ ভয়েসের কথা, ওই যে জটিল তাহলে এটা বাদ দিয়ে দেই, এটা আগে আসছে। ওকে, এটা বাদ দিয়ে দেই। মাস্ট হ্যাভ টু ইউজ ইনবাউন্ড লিংকস এন্ড আউটবাউন্ড লিংকস, ইমেজ অল্টার ট্যাগ। আচ্ছা, এটা মানে হচ্ছে ইনবাউন্ড হচ্ছে এই যে দেখেন, এই যে ওয়েবসাইটে এই যে এখানে ডেইলি স্টার হচ্ছে অন্য একটা ওয়েবসাইট, আমাদের যে ডেইলি স্টার সেটা। আর এই যে দেখেন, এই যে ধরেন আরেকটা লিংক দেখাই আমি, এই যে আরেকটা লিংক হচ্ছে আমার শেষে দিয়ে আছে, ধরেন আসতেছে, এই যে ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং বা এসইও এসএমএম, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক। এই যে আমি যদি ইয়েতে যাই, ডিজিটাল মার্কেটিং এ যাই, তাহলে এই যে অন্য ওয়েবসাইটকে লিংক দিলাম, এটা হচ্ছে আউটবাউন্ড, মানে বাইরের ওয়েবসাইটকে লিংক দিলে সেটা আউটবাউন্ড, আর নিজের ওয়েবসাইটকে লিংক দিলে, যেটা আমার ওয়েবসাইট mahabubusman.com, সেটা ইনবাউন্ড। আশা করি সবাই ক্লিয়ার। বাইরের কোনো ওয়েবসাইটে যদি লিংক দেন সেটা আউটবাউন্ড, আর নিজের কোনো ওয়েব পেজকে যদি লিংক দেন তাহলে ইনবাউন্ড। তাহলে এখানে বলছে মাস্ট হ্যাভ টু ইউজ ইনবাউন্ড এন্ড আউটবাউন্ড লিংকস। তাহলে ইনবাউন্ড এবং আউটবাউন্ড লিংক ব্যবহার করতে হবে। আর ইমেজ অল্টার ট্যাগ, ইমেজ অল্টার ট্যাগ। আচ্ছা, ইমেজ অল্টার ট্যাগ কি জিনিস? এই যে সেটা আপনাদেরকে ইয়েতে দেখাবো, অন পেজ এসইও যখন করব তখন দেখাবো। ধরেন এই পেজে একটা ইমেজ দেই, এই যে একটা ইমেজ, এই ইমেজে একটা ট্যাগ, একটা লেখা ব্যবহার করতে হয়। সেটা কোথায় ব্যবহার করতে হয় ওয়েবসাইটে সেটা আমি দেখাবো, বা HTML দিয়েও ব্যবহার করা যায়। ওই ট্যাগটাকে, এটা একটা HTML ট্যাগ, কারণ গুগল এই ইমেজটা রিড করতে পারে না, বুঝে না। ওই ট্যাগ যখন আপনি ব্যবহার করবেন, গুগল ওই ট্যাগ অনুযায়ী এই ইমেজকে ধরে নিবে। ধরেন
এটা একটা কন্টেন্ট রাইটিং এর ইমেজ। আপনি যদি অল্টার ট্যাগে ইউজ করেন কন্টেন্ট রাইটিং, তাহলে গুগল বুঝবে যে এটা কন্টেন্ট রাইটিং ইমেজ, এটাকেই বলা হয় অল্টার ট্যাগ। ওটা কোথায় ব্যবহার করে আমি পরে দেখাবো। ওকে, তাহলে ইনবাউন্ড এবং আউটবাউন্ড ব্যবহার করতে হবে, ইমেজ অল্টার ট্যাগ ব্যবহার করতে হবে। চেক সেন্টেন্সটাকে একটু সাজাই। ইনবাউন্ড ও আউটবাউন্ড লিঙ্ক ব্যবহার করতে হবে এবং ইমেজ অল্টার ট্যাগ ও ব্যবহার করতে হবে। ওকে, মাস্ট হ্যাভ টু ইউজ সাব কিওয়ার্ড মেটা কিওয়ার্ড, এগুলো আগে গেছে একবার, ডাবল চলে আসছে, বাদ দেন এটা। কিওয়ার্ড ব্যবহার করতে আছে, প্লিজ ইনক্লুড দ্য বেস্ট সোর্স ইউআরএল on that subject from the internet and reference। এখন এই যে আমি এই আর্টিকেলটা ট্রান্সলেট করলাম, কোথা থেকে করলাম? mahabubusmani.com, এই সাইট থেকে করলাম। এখন আমি এটা রেফারেন্স হিসেবে এটা দিয়ে দিব, মানে যেখান থেকে তথ্য বা লিখা কালেক্ট না সংগ্রহ করা হয়েছে, যেখান থেকে তথ্য বা লিঙ্ক সংগ্রহ করা হয়েছে, যেখান থেকে তথ্য বা লিখা সংগ্রহ করা হয়েছে, তার সোর্স উল্লেখ করে দিতে হবে। এই কাজটা আপনাদেরকে করতে বলছি, আমি তো আপনাদেরকে বুঝাইছি, এই জন্য আমার কত 30 35 40 মিনিট, আমি যদি নিজে লিখতাম তাহলে রাখতো 20 মিনিট। তো এই কাজটা আপনাদেরকে এটা বাংলা ট্রান্সলেশন করতে বলছি, এটা বুঝেন নাই? একজনও কি বুঝেন নাই এটা? আপনারা খুব অলস, সবাই চান যে একদম স্যারেরা কাজ শিখায়া ডলার ইনকাম করে দিবে, সম্ভব না। আপনারা যদি হোমওয়ার্ক ফলো না করেন, একটা মানুষও হোমওয়ার্ক জমা দেন নাই, একটা মানুষ চেষ্টা করছেন সেটাও না, বলেন আপনাদেরকে দিয়ে কিভাবে ইনকাম হবে? কিভাবে আপনারা ইনকাম করবেন? একটা লেখালেখি করতে চান না, একটা পোস্ট দিতে চান না, এটা শেম, জাস্ট শেম। লেখা ইনকাম এত সহজ না রে ভাই, ইনকাম নট সো ইজি অ্যাজ ইউ থিঙ্ক। আমি আপনাদেরকে নিয়ে আসলে কি বলবো, হতাশ। ছোট্ট ছোট্ট কাজ দিয়ে আপনারা করেন না, যেটা আসলে খুবই দুঃখজনক। এখন এই যে আমি কষ্ট করে এটা লিখলাম, আমার লিখতে কতক্ষণ লাগলো? 20 মিনিট লাগলো। এই যে দেখেন আমি এখন, ওকে, আমি আমার বাংলা সাইটে এই লেখাটা পোস্ট করে দিই। এই যে সাইটে ঢুকলাম, আমার একটা রিসোর্স হয়ে গেছে। ওকে ভাইয়া এই ক্লাসটা হচ্ছে আমি গতকাল ছিলাম না ভাইয়া, কন্টেন্ট রাইটিং এ ভাই আমি মোটামুটি পারি, আগে থেকে জানলে ভাই আমি গ্রুপে পোস্ট করতাম। আচ্ছা, কন্টেন্ট রাইটিং এর হচ্ছে আমি একটা কাজ করছিলাম, ওইটা হচ্ছে এসইও ক্লার্কে। তো ওইখানে হচ্ছে আমেরিকার এক ভাইয়া, তো উনি হচ্ছে ওনার কাজটা করছিলাম, উনি হচ্ছে 5 রেটিং এ দিছিল আর কি, ওকে ফাইন, মোটামুটি ভালো। দ্যাটস গুড। কিন্তু অ্যাজ এ সিনসিয়ার স্টুডেন্ট আপনার উচিত ছিল যে যে গত ক্লাসে যে আমি লিংক দিয়ে দিছি ক্লাসের, দেখেন কই লিংক, কই ক্লাসের লিংক কই দিছি, তো আমি কই যে লিংকটা এখানে আছে, এই যে ইউটিউব লিংক দিয়ে দিছি গত ক্লাসে, এই যে ক্লাস 10 কন্টেন্ট রাইটিং টিউটোরিয়াল 01, আপনি এটা দেখা উচিত ছিল। তারপরে হোমওয়ার্ক HW1 HW2, কত স্পষ্ট করে সুন্দর করে। গ্রুপটা কেন খোলা হয়েছে বলেন? যাতে আপনারা যদি, ছিলাম না তো এর জন্য একটু সমস্যা, মানে রাতে আসে সরাসরি ক্লাসে জয়েন করছে আর কি। এটা তো আজকে, বাট গত প্রথম প্রত্যেকটা ক্লাসের মাঝে 3 দিন 4 দিন করে গ্যাপ আছে, আপনারা এটা করবেন। কোনো এক্সকিউজ দেখান না ভাই, আপনারা এক্সকিউজ দেখে আপনাদের লস, আমার কোনো লস না। আমার হ্যাঁ, সেটা তো জানো, স্কোয়াজ দেখালে তো নিজেরই ক্ষতি, যে কোনো ক্ষেত্রে আর কি। ঠিক আছে, তাহলে আমি পোস্টটা ধরেন বাংলাতে দিয়ে দেই আমার ওয়েবসাইটে, আমার একটা কন্টেন্ট হয়ে গেল। ওকে, এই যে আর্টিকেল লেখার 15টি নিয়ম, আপনাকে 15টি লেখার কয়টা রুলস হয়েছে? দুইটা বাদ দিয়ে দিলাম, 13টি হবে।
ওকে, আমি একটা একটা করে কপি করি। এই আর্টিকেলটা কিন্তু 100% ইউনিক হয়ে গেছে, কারণ এটা আমি ট্রান্সলেশন করছি, কারোর থেকে কপি করি। এমনি তো এটা আমার লেখা, তাও কিন্তু এটা 100% ইউনিক। আরো দুই একবার পড়লে ভুল টুল বের হইলে পরে এটা ঠিক করে দেওয়া যাবে। আপনি আর্টিকেল লিখতে পারেন, গ্রুপে তো কোনো পোস্ট দেখি না আপনার। ভাই গ্রুপে পোস্ট যখন দিবেন আপনার লাভ হবে, আপনার মার্কেটিং পাওয়ার বেড়ে যাবে। আপনি নাজিব ভাই যে বলে বারবার আর্টিকেল নিয়ে হচ্ছে আমি একটা কন্টেন্টে লিখছি, মানে একটা কাজ পাইছিলাম কি ওইটা আর কি ভাই করছি আপনার কন্টেন্ট লেখার কথা তো বলতেছি না, বলছি যে পোস্টের কথা। পোস্ট দিতে কতক্ষণ লাগে? আপনি আমাদের 3টা গ্রুপ আছে, 3টা গ্রুপে প্রত্যেকদিন 10 মিনিট করে পোস্ট দিবেন, আপনার মার্কেটিংটা দেখবো। ভুল হলে আমি বলে দিব যে ভাই এইভাবে না, এইভাবে লিখেন। ওকে ভাইয়া। হাত গুটায় বসে থাকলে হবে? না ভাইয়া সেটা নয়। আমার একটা আর্টিকেল হয়ে গেল। আচ্ছা, এই কল টু অ্যাকশনটা আমি আর বাংলা করলাম না, এখন সময় লাগবে এই জন্য আর বাংলা করলাম না, দিয়ে দিলাম এখানে। তো ভাই আর্টিকেল রাইটিং এর অনেক ডিমান্ড। অনেক ডিমান্ড, অনেক ডিমান্ড। বললাম না আমি আজকে, যে দেখেন আজকে যে ক্লায়েন্টে কত রেট দিছি, 500 ওয়ার্ডের জন্য $10 রেট দিছি। আমি বলছি এটা দিতেই হবে আমাকে। তো সে যদি 70টা আর্টিকেল লেখায়, $10 করে কত হবে? 700। তো 700 হলে তো আমি 1 মাস সুন্দর মতো চলতে পারতেছি। হ্যাঁ ভাই, আমি ওই যে এসইও ক্লার্কে একটা অ্যাকাউন্ট করে ওইখানে দিছিলাম, তো $15 দিছিলাম, তো এসইও ক্লার্কে ভাইয়া $3 কেটে নিছে, আর $12 আছে। মার্কেট প্রাইসে তোমার 20% কেটে নাই সম্ভবত। ওই তো আমি তো $8 দিলাম আমার রেট 500 ওয়ার্ডের জন্য, আর $2 দিলাম আপওয়ার্কের ফি। আচ্ছা, এখানে আমি ডাইরেক্ট কন্টেন্ট রাইটিং সার্ভিস পেজে দিয়ে দেই। আমার ওয়েবসাইটে তো আর লিংক দিলে আমার সমস্যা নাই, তাই না? ওকে, তাহলে এটা একটু হাইলাইট করে দেই, বোল্ড করে দিলাম। ও এখানে ওই যে দিতে হবে, একটা ইমেজ ব্যবহার করতে হবে। দূর এটাকে আপনি দিয়ে দেন, H2 দিয়ে দেন বা H3 দিয়ে দেন, হেডিং। এ নিয়েও আপনাদেরকে শিখাবো এসইও কিভাবে হবে। ওকে, টাইটেল এটা দিয়ে দেন। ডিসক্রিপশন আপনাদের আমি লিখবো পরে আরো, ধরেন কন্টেন্ট রাইটিং রুলস। এটা পারমানেন্টলি এটা দিলাম কেন? ওয়েবসাইট এখনো বাংলা লেখা
বাংলা ইউআরএল ইয়ে করে না, বুঝছেন, সাপোর্ট করে না। আপনি যদি এইভাবে দেন তাহলে সোশ্যাল মিডিয়া যখন শেয়ার করবে অনেক বড় লিঙ্ক হয়ে যাবে। এই জন্য আমি লিঙ্কের মধ্যে, পার্মা লিঙ্কের মধ্যে আমি ইংরেজি ব্যবহার করি। ওকে, এখানে একটা ছবি দিই, দাঁড়ান। ছবি কোনটা যেন ছিল আমাদের ইয়ে করা, ডাউনলোড করা। আচ্ছা, আপলোড করে দিয়ে দেই, যেটা আছে সেটাই দিয়ে দিই, দেখি সেটা কাজ করে কিনা। কন্টেন্ট রাইটিং, ওকে, এটাই দিয়ে দিলাম। এই যে দেখেন, ওই যে অল্টার ট্যাগের কথা আপনাদেরকে বলছি, রাইট? এই যে অল্টার ট্যাগ দেখেন। তাহলে এটাতে আমি এমন একটা ইমেজ, যে রিলেটেড ইমেজ, এই রিলেটেড অল্টার ট্যাগ দিতে হবে। সেটা হচ্ছে কি, কন্টেন্ট রাইটিং রুলস, RULES রুলস। ওকে, টাইটেলের মধ্যে সেমটা দেই আমি, যেহেতু এটা কন্টেন্ট রাইটিং রুলস নিয়ে। ওকে, তাহলে ইনসার্ট দিলাম। আর্টিকেলটা ইয়াটা ছোট আসছে, বা বড় ইমেজ দিতে হবে, এটা হবে না। আপাতত দিয়ে রাখলাম, এটা পরে আমি আপডেট করব, ঠিক আছে? তাহলে আমি এই যে কয়েকটা নিয়ম রেখে দিলাম। ওকে, ফোকাস কিওয়ার্ড এটাই। আচ্ছা, এখানে কার্টিংয়ের ট্যাগ নিয়ম আমরা যাবেন, আমি আর একটু বাংলা লিখে দেই, আরো বিস্তারিত জানতে যে আরো বিস্তারিত জানতে এই লিংক দেখুন, ঠিক আছে? আমি একটা ডেসক্রিপশন বানিয়ে দিলাম, আর্টিকেল লিখে। আর এই সময় এই 13টি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে। বিস্তারিত জানতে এই লিংক দেখুন। ওখানে একটা দাড়ি দিয়ে দেই, ওটা এটা বেশি হয়ে যাচ্ছে। আর্টিকেলের সময় এই 13টি নিয়ম, আপনাকে কথাটা কাইটা দেই, তাও ইয়ে হয় না। আচ্ছা, এখন এই যে সবুজ হয়েছে, এই যে এটা সবুজ হলে ভালো হয়, এটা বেশি হয়ে গেছে আর্টিকেল লেখার সময়। আচ্ছা, এটা এই যে দেখেন, এটা লাল হয়ে গেছে, এটা ছোট করতে হবে। এই যে এখন সবুজ হয়েছে কিছুটা। ওকে, তাহলে এই যে এটা 60 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, মেটা টাইটেল যেটা। আর পারমালিঙ্ক ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু এটা 60 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। ওকে, দাঁড়ান, এটা আমার 43 ওয়ার্ড হয়েছে। ওকে, ফোকাস কিওয়ার্ড বাদ দেই, ফোকাস কিওয়ার্ড 100 এর মধ্যে আমি কমায় দিলাম কিছু। ওকে, ওকে, এখন যদি আমি পাবলিশ দিয়ে দেই, দেখেন আমার একটা রিসোর্স হয়ে গেছে। এটার মধ্যে আপনাদেরকে কিছু জিনিস এসইও দেখাই দিছি, ইমেজ ব্যবহার করছি, মেটা টাইটেল ব্যবহার করছি, মেটা ডেসক্রিপশন লিখছি। ওকে, ভিউ কোড যদি দেন, আচ্ছা ভিউ পোস্ট দেই, আর্টিকেলটা আসুক। এই যে দেখেন, তাহলে আর্টিকেল লেখার সময় এই 13টি নিয়ম আপনাকে অবশ্যই মানতে হবে।
এই যে 13টা নিয়ম দেখেন সুন্দর মতো চলে আসছে। পরে একটা কল টু অ্যাকশন বাটন চলে আসছে, শেয়ারের বাটন চলে আসছে, আমার ব্যাপারে চলে আসছে, এগুলো আগে শেয়ার করা হয়েছে। তাহলে আমার একটা রিসোর্স, ছোট্ট একটা রিসোর্স হয়ে গেছে। আপনারাও বাংলা আর্টিকেল কিভাবে লেখে, ট্রান্সলেট করে কিভাবে লিখতে হবে এটা শিখে গেছেন। ক্লাসটা ভালো লাগছে সবার? কারো কোনো কোশ্চেন আছে বলেন। হ্যাঁ সবাই ভালো কি- লাগছে। আচ্ছা, সবাই কি স্ট্যাটাস দিতে পারবেন, লেখালেখি করতে পারবেন? জি ভাইয়া পারবো। না চেষ্টা করবো। হ্যাঁ, চেষ্টা করলে হবে না, শুধু চেষ্টা সফল হইতে হবে। ইনশাল্লাহ। এই আজকে প্র্যাকটিক্যাল বাংলা লেখাটা দেখাই দিলাম, কালকে নেক্সট ক্লাসে ইংরেজি লেখা দেখাবো। সবাই যে কোনো একটা টপিকের উপরে, এই যে দেখেন এখানে টপিক যদি খুঁজে না পান, এই যে আমাদের সার্ভিস পেজ আছে, যে কোনো একটা টপিকের উপর একটা বাংলা আর্টিকেল, একটা সেলস পোস্ট, একটা ইনফরমেটিভ পোস্ট, একটা আর্টিকেল লিখবেন। হোমওয়ার্ক কি আমি দিয়ে দেই। ওকে, SW সরি, ডিজিটাল মার্কেটিং এর যেই কোনো টপিকের উপর। আপনাদের নেক্সট ক্লাস কি বারে? আজকে কি বার? বুধবার না? নেক্সট ক্লাস কি বারে? শনিবার। তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, 2 দিন আছে, শনি 3 দিন। তাহলে ডিজিটাল মার্কেটিং এর যে কোনো টপিকের উপর 3টি পোস্ট দিবে, 3টি পোস্ট, 3টি ইনফরমেটিভ পোস্ট, 3টি সেল পোস্ট দিবেন এবং একটি বাংলা আর্টিকেল লিখবেন। আমি চাই সবাই এটা করবেন, সবাই, একদম সবাই, কেউ বাদ যাবেন না। ওকে, হোমওয়ার্ক। ডিজিটাল মার্কেটিং এর উপর যে কোনো টপিক উপর 3টি ইনফরমেটিভ পোস্ট, আমাদের গ্রুপ আছে, 3টা গ্রুপ আছে, গ্রুপের লিংক যদি জানা না থাকে আমি দিয়ে দিব, এবং একটা বাংলা আর্টিকেল লিখবেন। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নেক্সট বুধবার আবার দেখা হবে। আর আমি ভিডিওটা দিয়ে দিব। জাকারিয়া মামুন ভাই, আপনাদের কার কি কোনো প্রবলেম আছে আমাকে শেয়ার করবেন, ক্লাসের ব্যাপারে ফিডব্যাক দিবেন। সামনের অনেকগুলো ক্লাস আমি নিব, চেষ্টা করব আমি নিতে ইনশাআল্লাহ। এটা আপনাদের 11 নম্বর ক্লাস গেছে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।